আজ গোটা দেশের নজর বিহারে। নীতিশ বিজেপির এনডিএ নাকি তেজস্বী রাহুলের মহাজোট? বিহারের রায় কার দিকে? সকাল 8টা থেকে শুরু ভোট গণনা। ব্যালট বক্স খোলার পরই স্পষ্ট হবে বিহারে প্রত্যাবর্তন না পরিবর্তন। আগামী 5 বছরের জন্য বিহারের কুর্সি কার? বিহারের রাজনৈতিক ইতিহাসে এবার এই ভোটদানের সর্বকালীন রেকর্ড। 2 দফায় 243 আসনে ভোটদানের হার 67%। 2020 ভোটের তুলনায় যা 10% বেশি। 38 জেলার 46টি গণনা কেন্দ্রে নজর। ভাগ্য নির্ধারণ 2613 প্রার্থী। বিহারের রায় কার পক্ষে? আজ দিনভর দেখুন শুধুমাত্র নিউজ 18 বাংলায়। সব খবর সবার আগে। প্রায় সবকটি বুথ ফেরত সমীক্ষাতেই সকাল 8টা থেকেই বিহারের ভোট গণনা শুরু। গোটা দেশের চোখ এই মুহূর্তে বিহারে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু ভোট গণনা। কে বসবেন বিহারের কুর্সিতে? আবার নীতিশের কামব্যাক নাকি এবার তরুণ তুর্কি তেজস্বী? সব উত্তর জানতে আর কিছুক্ষণের অপেক্ষা। শুধুমাত্র নিউজ 18 বাংলায় আজ দিনভর দেখুন বিহার ভোটের রেজাল্ট। বিহারের রায় কার পক্ষে যায় কথা বলবো এই মুহূর্তে। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, এসআইআর আবহে বিহারের ভোটে এবার বাড়তি নজর গোটা দেশ তথা রাজনৈতিক মহলের, সে কথা নিঃসন্দেহে বলা যায়। 243 আসনে 2 দফায় এবার ভোট হলো। ভোটদানের হার এবার একেবারে রেকর্ড 66.9%, যা কিনা বিহারের যে কোনো সাধারণ নির্বাচনের সর্বাধিক বলা যায়। এবং তাৎপর্যপূর্ণভাবে বিপুল সংখ্যক মহিলারা ভোট দিয়েছেন এবার। এটা কিসের ইঙ্গিত? নীতিশ জামানায় মহিলাদের জন্য কাজ হয়েছে বিভিন্ন প্রকল্প। তাহলে কি বিপুল সংখ্যায় মহিলাদের এই ভোট দান নীতিশের কামব্যাকের ইঙ্গিত নাকি পরিবর্তনের ইঙ্গিত? দেখো, সেটা স্পষ্ট হবে আর কিছুক্ষণ বাদে। কিন্তু যে সমস্ত এক্সিট পোলের যে রিপোর্ট বেরিয়েছে সেখানে কিন্তু প্রত্যাবর্তনেরই ইঙ্গিত দেওয়া হয়েছে এবং সেখানে এনডিএরই সরকার গঠন হবে এমন ইঙ্গিতই কিন্তু প্রকাশ্যে এসেছে। কিন্তু যদি এবার অন গ্রাউন্ডে কিরকম ভোট হয়েছে সেই গোটা বিষয়টা স্পষ্ট হবে আজকে আর কিছুক্ষণ বাদে থেকে, যখন গণনা শুরু হবে এবং একে একে ফল আসতে শুরু করবে। তবে দেখো, মহিলা ভোটের বেশি শতাংশ ভোট পড়া কিন্তু এবারের জন্য একটা বড় পার্সেন্টেজ। তার কারণ একদিকে যখন মহিলাদের জন্য এই একেবারে এককালীন টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল নীতিশ সরকার, এবং এককালীন টাকা দিয়েও ছিল, এবং তার পরপরই কিন্তু মহাগঠবন্ধনের তরফ থেকে তেজস্বী যাদব তিনি ঘোষণা করেছিলেন যে তিনি সরকারে আসলে প্রথম বছরের টাকা এককালীন 30,000 টাকা সবার অ্যাকাউন্টে চলে যাবে। কিন্তু আশ্বাসের থেকে অনেক বেশি সেই ক্যাশ টাকা কাজে আসে এবং সেখানে মহিলাদের ক্ষেত্রে দেখা গিয়েছিল যে তারা হাতে সেই টাকা পেয়ে তারা অনেক কিছু, তারা স্বাবলম্বী হয়েছেন, তারা কাজ করেছেন এবং তারা কিন্তু অন গ্রাউন্ডে তারা অনেক বেশি খুশি ছিলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মহিলারা বেরিয়ে এসেছেন, মহিলারা ভোট দিয়েছেন। এবার দেখা যে সেই ভোটটা কোন দিকে গিয়েছে। তবে এখনো পর্যন্ত যদি এক্সিট পোলের দেখা যায় এবং এক্সিট পোলের রিপোর্ট দেখা যায়, তাহলে কিন্তু এনডিএর দিকেই অধিকাংশ এক্সিট পোলের দিক ইঙ্গিত করছে। ধন্যবাদ মৈত্রেয়ী। প্রায় সবকটি বুথ ফেরত সমীক্ষাতেই আরজেডি, কংগ্রেস, বিকাশশীল ইনসান পার্টি এবং 3 বাম দলের মহাজোটের তুলনায় এনডিএকে এগিয়ে রাখা হয়েছে। কিন্তু ভারতের নির্বাচনী ইতিহাস বলছে অনেক ক্ষেত্রেই এমন পূর্বাভাস মেলে না। তাই জয় নিয়ে বিজেপি জেডিইউ যতটা আত্মবিশ্বাসী, ততটাই জয় নিয়ে নিশ্চিত লালুপুত্র তেজস্বী। खासतौर पे चुनाव आयोग से हम अपील करना चाहते हैं कि निष्पक्ष होकर के चुनाव की गिनती कराई जाए। कुछ मंत्री जो है बीजेपी की बैठक के बाद कहां घूम रहे हैं। सब लोगों ने आंखों से भी देखा है, मीडिया के लोगों ने, कि क्या साजिश जो है ये लोग चाह रहे हैं। चाहे कितना भी बेईमानी ये लोग करें, कुछ लोग ऐसे हैं उनके केसेस ईडी सीबीआई में जो है वो तेजी ना पकड़े, इस वजह से वो दबाव में इस तरह का काम हो सकता करें। लेकिन कुछ भी करें, हम लोग कंफर्टेबल मेजॉरिटी के साथ चुनाव जीत रहे हैं और हमारी महागठबंधन की सरकार बनने जा रही है। परिवारवादी लोग राजनीति को जागीर समझते हैं, लेकिन लोकतंत्र की धरती पर निवास करने वाली बिहार की जनता बड़ा संदेश देगा ये जंगल राज के युवराज को,
जो सोने के चम्मच लेकर जन्म लेते हैं और चार्टर्ड विमान पर बर्थडे मनाते हैं, ये जमींदारी भाव को बिहार की जनता समाप्त करेगी। इस धरती से देश को संदेश जाएगा, बिहार एक नजीर पेश करेगा। ভোটের আগে বিহারে এসআইআর জানিয়ে বিতর্ক তরজা কম নেই। জলগড়ায় সুপ্রিম কোর্টে ভোটার তালিকা থেকে প্রায় 40 লক্ষ নাম বাদ গিয়েছে। এসআইআর এর পর প্রথম ভোট বিহারে প্রথম দফায় 121টি আসনে ভোট পড়েছিল 65.08%। कई बड़े चेहरे हैं जिसका आज यहाँ पे फैसला होना है। नितिन नवीन यहाँ से है, राम कृपाल यादव का यहाँ से नतीजा निकलने वाला है, रितलाल यादव है। लेकिन आपको बता दें कि जो तमाम उम्मीदवारों के जो प्रतिनिधि हैं वो प्रवेश कर रहे हैं, सख्ती के साथ उनकी जांच की जा रही है। और आपको बता दें कि जो उम्मीदवार हैं वो भी यहाँ पहुँचना शुरू कर दिया है। फतुआ के जो उम्मीदवार हैं आरजेडी के रामानंद यादव, वो यहाँ पे पहुंचे हैं। बांकेपुर से जो है तमाम लोग जो है वहाँ पे पहुंचना शुरू कर दिया। जी যেমনটা বলছিলাম, প্রথম দফায় 121টি আসনে ভোট পড়েছিল 65.07%। বিহারে এসআইআর জানিয়ে বিতর্ক তরজা কম নেই। জলগড়ায় সুপ্রিম কোর্টে ভোটার তালিকা থেকে প্রায় 40 লক্ষ নাম বাদ গিয়েছে। এসআইআর এর পর প্রথম ভোট বিহারে এবং প্রথম দফায় 121টি আসনে ভোট পড়েছিল 65.08%। 11 নভেম্বর দ্বিতীয় দফার ভোট হয় এবং 122টি আসনে এই ভোটে পার্সেন্টেজ ছিল 68.78, অর্থাৎ সামগ্রিকভাবে প্রায় 67%। এবং 2020 সালে যা ভোট হয়েছিল তার থেকে 10% বেশি ভোট পড়েছে এবার। আমার সঙ্গে সরাসরি রয়েছে সোনিয়া, আরো ভালো করে একটু বুঝিয়ে বলবে সোনিয়া। একেবারে মিমি, 2020-র দিকে যদি আমরা নজর দিই, অবশ্যই 2025-এ 10% বেশি ভোট পড়েছে। কিন্তু যদি 2020-র ফলাফলের দিকে একবার আমরা নজর দিই তাহলে আমরা দেখতে পাবো যে সেই সময় 243 আসনের মধ্যে এনডিএ 125টি আসন পেয়েছিল, 37.34% ভোট পেয়েছিল এনডিএ, এবং আইএনডিআইএ সেক্ষেত্রে 110 আসন পেয়েছিল এবং যেখানে 37.13%। এবং যদি আদার্স ধরি তাহলে সেখানে 7টা সিট তাদের জন্য ছিল এবং সেই ভোটের শতাংশ হচ্ছে 19.86% এবং এলজেপি একটি সিট 5.67%। 2020-তে সর্বাধিক গুরুত্বপূর্ণ যদি 10টা আসনের কথা বলা যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই রাঘবপুর, এবং এবারেও রাঘবপুর অবশ্যই নজরে রয়েছে, তার কারণ তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। আর 2020-তেও রাঘবপুর অন্যতম গুরুত্ব আসনগুলোর মধ্যে ছিল। হাসনপুর ছিল, মাধেপুরা ছিল, কাটিয়ার, গয়া টাউন, এছাড়াও মুজাফফরপুর, নালন্দা, সীতামঢ়ি বেল্ট এবং পূর্ণিয়া, এবং যেটা ভাবতেই হবে কিষানগঞ্জ বর্ডার মানে আমরা একদম জানি যে আমাদের পশ্চিমবঙ্গের একদম লাগোয়ার সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে কিন্তু যে মুসলিম ভোট, সেই মুসলিম ভোট কিন্তু বিভক্ত হয়েছিল এবং সেখানে কোথাও গিয়ে একটু আরজেডির ক্ষেত্রেও প্রভাব পড়েছিল, তার কারণ এআইএমআইএম এখানে 5টা আসনে লিড নিয়েছিল আর সেখানেই একটা গেম চেঞ্জার হয়ে দাঁড়িয়েছিল। তাই এবারও অবশ্যই এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমাদের নজর থাকবে। আর এছাড়াও সমস্তিপুর, সেই জায়গাগুলোতেও আমাদের নজর রাখতে হবে। এবং আরেকটা বিষয়, এসআইআর যেরকম নাম বাদ গেছে এবার, সেই অনুযায়ী যদি প্লাস মাইনাস ভোটের পার্সেন্টেজ করা হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে ভোট পার্সেন্টেজ বেশি এবার। তাই 2020-র তুলনায় 2025-এ কি হয় অবশ্যই তার জন্য আমাদের নজর রাখতে হবে। নিউজ 18 বাংলার পর্দায় প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা দর্শকদের সামনে তুলে ধরবো এবং 2020-র ছবিটা ঠিক কি ছিল সেটাও দেখানোর চেষ্টা করলাম দর্শকদের। মিমি, ধন্যবাদ সোনিয়া। সামনের বছর ভোট, এখন থেকে হাওয়া গরম। এরই মাঝে বিড়ম্বনায় পদ্ম শিবির, কারণ আরএসএস এর সাপ্তাহিক মুখপত্র স্বস্তিকায় বাংলার পরিস্থিতি নিয়ে নিশানা করা হয়েছে কেন্দ্রীয় সরকারকে। সুর চড়ানো হয়েছে অমিত শাহ থেকে জেপি নাড্ডার বিরুদ্ধে। দেশের সর্বময় কর্তার দিকেও আঙুল তোলা হয়েছে। একুশে স্বপ্নভঙ্গ, 24-এও তাই। এবার 26-এ কতটা লড়াই দিতে পারবে বিজেপি?
এখন থেকে তারা কোমর বেঁধে ময়দানে। এরই মাঝে বিস্ফোরক আরএসএস। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাপ্তাহিক মুখপত্র স্বস্তিকায় নিশানা করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। 3রা নভেম্বর প্রকাশিত আরএসএস এর সাপ্তাহিক মুখপত্রে লেখা হয়েছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি তুড়ি মেরে অশান্ত কাশ্মীরকে নিমেষে ঠান্ডা করে দিতে পারেন, মাওবাদীদের পলকে পৌঁছে দিতে পারেন জমের দুয়ারে, সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও আজ নিশ্চুপ, দ্রোণাচার্যের মতো। আরএসএস এর মুখপত্রে দাবি করা হয়েছে, প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গে আজ চলছে মধ্যযুগীয় ইসলামী শাসন, কিন্তু দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা কি? ভারতের একটি অঙ্গরাজ্যে এই অত্যাচারের বিরুদ্ধে তারা কি পদক্ষেপ নিয়েছে? বাঙালি হিন্দু প্রতিদিন আক্রমণের শিকার, প্রতিবাদ জানাতে গেলে তাদের মিছিল আক্রান্ত হচ্ছে, রাজ্যের পুলিশ মারছে, জেহাদিরা মারছে, তবুও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চুপ কেন? পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে? স্বস্তিকায় লেখা হয়েছে, কেন্দ্রীয় নেতারা বলছেন মানুষকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। অদ্ভুত তত্ত্ব। সাধারণ মানুষকে যদি জেহাদি গুন্ডাদের বিরুদ্ধে লড়তে হয় তবে তারা কি করবেন? তাদের ভোট দিয়ে ওই চেয়ারে বসানো হয়েছে কেন? নিশানায় কেন্দ্রীয় সরকারও। আরএসএস এর সাপ্তাহিক মুখপত্রে লেখা হয়েছে, 2019 থেকে বাঙালি হিন্দুরা প্রতিটি নির্বাচনে বারে বারে কেন্দ্রীয় সরকারকে নিঃশর্ত সমর্থন জুগিয়েছে। মুখ চেয়ে বসে আছে এই ভেবে কেন্দ্র তাদের রক্ষা করবে। এখন কেন্দ্রীয় সরকারকেই প্রমাণ করতে হবে যে তারা বিশ্বাসের মর্যাদা রাখার উপযুক্ত কিনা। 2026ই হয়তো শেষ সুযোগ। আরএসএস এর পত্রিকায় লেখা হয়েছে, কবছর আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ডায়মন্ড হারবার যাওয়ার সময় আক্রমণের শিকার হয়েছিলেন। সেদিন হয়তো তার লজ্জা লেগেছিল, সেজন্য হয়তো তিনি ধীরে ধীরে দলের এমপি, এমএলএ, নেতা, নেত্রী, কর্মী সবাইকে মার খাইয়ে নিচ্ছেন, যাতে কেউ তাকে মার খাওয়ার জন্য টিটকিরি দিতে না পারেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাপ্তাহিক পত্রিকায় লেখা হয়েছে, পশ্চিমবঙ্গের এই দুর্দিনে রাজ্যবাসীর পাশে থাকার কথা যার, দেশের সেই সর্বময় কর্তা এখনো দিদিভাইয়ের মধুর সম্পর্ক রক্ষায় ব্যস্ত। এতে নাকি দেশের গণতন্ত্রের ভিত শক্ত হয়, কেন্দ্র ও রাজ্যের মধুর সম্পর্ক পাকাপোক্ত থাকে। তাই তিনি বঙ্গজননীর আর্তনাদ না শোনার প্রতিজ্ঞায় অটল। সর্বময় কর্তা বলে ঠিক কাকে নিশানা করা হয়েছে? এ প্রশ্ন অনেকেরই। আরএসএস এর বক্তব্য নিয়ে বা আরএসএস এর মুখপত্রে কোনো লেখা নিয়ে বক্তব্য রাখার অধিকারী আমি নই। ওখানে যারা পাবলিশার্স আছেন, যারা কার ইয়েতে মুদ্রণ হয়, তিনি বক্তব্য রাখতে পারেন, আমার অধিকার নেই বক্তব্য রাখতে। আরএসএস এর মুখপত্র স্বস্তিকায় যেভাবে সমালোচনা বা নিশানা করা হয়েছে তাতে 26-এর নির্বাচনের আগে বেশ খানিকটা বিড়ম্বনায় এই মুহূর্তে বিজেপি, এমনটাই মনে করছেন অনেকে। ক্যামেরায় খোকনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। নিউ টাউনে তার নাকি কোনো ফ্ল্যাট নেই, বারবার দাবি করেছেন খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। কিন্তু নিউ টাউনের বহুতলের ইলেকট্রিক বিলে প্রশান্ত বর্মনের নাম। অভিযোগ, এই বহুতলেই সোনা ব্যবসায়ীকে পিটিয়ে খুন করা হয়, তারপর দেহ ফেলা হয় যাত্রাগাছিতে। এবং আমার কোনো জায়গা নেই, বাড়ি নেই, এই ব্যাপারে বলতে আসবে না। সোনা ব্যবসায়ীকে খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। অভিযোগ, নিউ টাউনের এই বহুতলে তুলে এনে তাকে খুন করা হয়। এই বহুতলটি নাকি প্রশান্ত বর্মনের। তিনি অবশ্য বারবারই একথা অস্বীকার করেছেন। আমার কোনো ফ্ল্যাট নেই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, পুরোপুরি অভিযোগটাই মিথ্যা এবং চক্রান্তের শিকার। আমি তো এত বোকা নই, আইন তো জানি, আইনকে এখনো আমি হাতে নিতে পারবো না।
বিডিও প্রশান্ত বর্মনের দাবি নিউ টাউনের বহুতল তার নয়। এবার দেখুন এই বিল, বহুতলের ইলেকট্রিক বিল। ইলেকট্রিক বিলের নাম প্রশান্ত বর্মন। স্বপন কামিল্লা, সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান, দেহ উদ্ধার নিউ টাউনের যাত্রাগাছি থেকে। গত 30শে অক্টোবর এই সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। অভিযোগ, ব্যবসায়ী স্বপন কামিল্লাকে দত্তাবাদ থেকে অপহরণ করা হয়, আনা হয় নিউ টাউনের এই বহুতলে, পিটিয়ে খুন করা হয়। এই খুনের ঘটনায় দুজনকে আগেই গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে তদন্তকারীরা জানতে পারেন 28শে অক্টোবর নিউ টাউনের বহুতলে সোনা ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে 6 জন মিলে মারধর করেন। অভিযোগ, বেল্ট খুলে স্বপন কামিল্লাকে মারেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। লাথি, চর, ঘুষি কিছুই বাদ দেননি। মারধরের সময় স্বপন কামিল্লার মাথার পিছনে আঘাত লাগে, তার জেরেই মৃত্যু হয় বলে দাবি। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে বিডিওর নির্দেশেই নীলবাতির গাড়ি করে সোনা ব্যবসায়ীর দেহ ফেলা হয় নিউ টাউনের যাত্রাগাছিতে। ওরা সব ঢুকে গেছে নিয়ে, আমাকে নিয়ে এসে নামিয়েছে। আমি সবে নেমেছি, তখন হঠাৎ উনি বললো যে বেরিয়ে এসে ঘর থেকে ওনাকে দিয়ে আসো, ড্রাইভার বলছে। ওনাকে কোন জায়গা নিয়ে গেল? ও ভেতরে ঢুকিয়ে দিল, এরকম ঘরে ঢুকিয়ে দিল। নিউ টাউনের এই বহুতল নাকি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের, যদিও তিনি মানতে নারাজ। এরই মাঝে এবার সামনে এলো ইলেকট্রিক বিল। বহুতলের বিদ্যুৎ বিলে প্রশান্ত বর্মনের নাম। জানিয়েছিলেন নিউ টাউনে কোনো তার ফ্ল্যাট নেই, কিন্তু সেই ফ্ল্যাটের যে নথি একেবারে তার নামেই, প্রশান্ত বর্মন তার নামেই মিটার একেবারে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এবং এখনো পর্যন্ত ভিডিওর পক্ষ থেকে এই সমস্ত যাবতীয় অভিযোগ অস্বীকার করা হচ্ছে। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।